সাহেব, এসব আমি কি শুনছি? জি ম্যাডাম। সামান্য একটা কারণে আমার অফিসে এত কথা, আমার ফ্যাক্টরিতে আন্দোলন শুরু হয়েছে। আপনাদেরকে আমি আর কত বুঝাবো বলেন? শুনেন, শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, আর সেই কাজের টাকা দিয়েই আপনাদেরকে আমি বেতন দেই। আমার অফিসে আপনারা যে চেয়ারের মধ্যে বসে বসে টাকা গুনেন, কাদের জন্য বলেন? ওই শ্রমিকগুলোর জন্যই। ওরা এত কষ্ট করে, নাইট করে, এত পরিশ্রম করে এত টাকা ইনকাম করে, আর আপনারা ওদের বেতন দিতে আপনাদের এত লাগে কেন বলেন? আমি আপনাদেরকে কতবার করে বলেছি আমার অফিসে খবরদার এই সমস্ত বিষয় নিয়ে যেন কোনো কথা না হয়। আপনি খুব ভালো করেই জানেন যে আপনার আগেও আমি আরো 3টা ম্যানেজার চেঞ্জ করেছি শুধুমাত্র ওয়ার্কারদের বেতন না দেওয়ার কারণে। কেন আপনি এগুলো করেছেন? ম্যাডাম এরকম ভুল আর হবে না, সরি ম্যাডাম। বুঝতে পেরেছি, আপনি যে কি করবেন আমি সেটা ভালো করেই জানি। আর শুনেন, আগামী সপ্তাহে আমার মেয়ের ম্যারেজ ডে, আপনার কাছে কার্ড দিব, আপনি অফিসে গিয়ে সবাইকে দিবেন, এবং বিশেষ করে যারা মনে করেন যে ছোট পোস্টে কাজ করে সবাইকে আপনি বলবেন আমি সবার জন্য আয়োজন করব, ঠিক আছে? এবার যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আবার কে ফোন দিল? হ্যালো। ও আচ্ছা আচ্ছা, জি বলেন। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার তো আসলে অনেক লোকের আয়োজন। আচ্ছা, ওটাতে যদি না হয় তাহলে উপরতলাটা আপনি বুকিং করেন। ঠিক আছে, আপনি পুরো কমিটি সেন্টারটাই বুকিং করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি জি, ওকে। কি আর করব, আমার রাজকন্যার ম্যারেজ ডে, তাও আবার প্রথম, এই জন্য আমি পুরো কমিটি সেন্টার বুক করেছি এবং সবাইকে দাওয়াত করেছি। এই শান্ত কোথায়? আমি তো জানি না, তোমার সাথে কথা হয়নি। তার মানে ও নিশ্চয়ই এখন অফিস থেকে ফিরে নেই না। আচ্ছা তুই কি জানিস তোর শ্বশুর শাশুড়ি কবে আসবে? না মম, সে বিষয়ে তো আমাকে কিছু বলেনি। শান্তর সাথে কথা বললে বুঝতে পারবো। একটা বছর হয়ে গেল তোর বিয়ে হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার দেখা হলো না, এবং কি তাদের সাথে আমার কথাও হলো না। শান্তকে বললেই শুধু বলে আব্বু আম্মু আমেরিকাতে থাকে, আসতে পারছে না, ফোনেও কথা বলাই দেয় না। শোন, যত যা কিছুই হোক, এবার ম্যারেজ ডেতে কিন্তু আমার বিয়াই এবং বিয়ানকে আমি চাই, ঠিক আছে? তাদের দেখা আমি চাই। ঠিক আছে মা, শান্ত আসুক, আমি তাকে বলবো তার বাবা মা যেন চলে আসে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা মা, এখন তুমি ভিতরে যাও, বাইরে থেকে এসেছো, ফ্রেশ হইতে হবে তো, যাও। ওকে মম। হ্যালো। সোনিয়া, ওই গেল। কখন আসছে আমার লক্ষ্মী হাজবেন্ড? আমি তো মাত্র আসছি, কিন্তু আজকে তুমি এত খুশি কেন? কি হয়েছে? খুশি হব না? আমরা তো পালিয়ে যেয়ে বিয়ে করেছি। তোমার ব্যাকগ্রাউন্ড কোনো কিছু না জেনেই আমার মা তোমাকে মেনে নিয়েছে। এখন মা, আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হচ্ছে, আমাদের ম্যারেজ ডেতে অনেক মানুষের আয়োজন করেছে। মা কি বলেছে জানো? মা বলেছে এবার আমাদের ম্যারেজ ডেতে তোমাকে নাকি সারপ্রাইজ দিবে, একটা গিফট তোমার জন্য রেডি আছে। সেটা কি জানো? কি? সেটা হচ্ছে আমাদের বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব মা তোমাকে দিয়ে দিবে। আরেকটা কথা, মা কিন্তু বলেছে তোমার বাবা মাকে কিন্তু এবার আসতেই হবে। কি ব্যাপার শান্ত, এরকম চুপ হয়ে গিয়েছো কেন? কিছু তো বলো। আরে না, আমি তো অনেক খুশি হয়েছি, এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য। কিন্তু বাবা মা তো আমেরিকাতে থাকে, এখন হুট করে বললে ওনারা আসতে পারবে কিনা এটা নিয়ে আমি একটু কনফিউজড। তো কি হয়েছে, তুমি ম্যানেজ করবে। তাছাড়া আমার মা কিন্তু বারবার বলে দিয়েছে তোমার বাবা মাকে আসতেই হবে। আসতে হবে না? আচ্ছা, আসবে, সমস্যা কি? আরে আমার ম্যারেজ ডে, তারপরে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ, আমার বাবা মা আসবে না তো কে আসবে? হ্যাঁ অবশ্যই আসবে, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যে ফ্রেশ হয়ে নাও। শোনো না, আজকে অফিসের খাবারটা একদম বাজে হয়েছে, আমি তো খাবার রেখে চলে আসছি। টেবিলে খাবার দিতে বলো না, আমার খুব খিদা লাগছে। ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতে বলছি। ঠিক আছে। আবুল চাচা, টেবিলে খাবারটা রেডি করো তো। সোনিয়া, তুমি যেন কি বললা? আবুল চাচা? এই আবুল চাচাটাকে?
আরে তোমাকে তো বলাই হয় নাই, আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করতো ও তো ছুটিতে 2 দিনের জন্য বাড়িতে গেছে। এখন কেউ না কেউ তো কাজ করতেই হবে। আমাদের পুরনো ফার্মে যে লোকটা কাজ করে তাকে বলেছে 2 দিনের জন্য আমাদের বাড়িতে কাজ করতে, আর তার নামই হচ্ছে আবু। তাই না? একটা কাজ করো, তোমরা আবুল চাচাকে ডাক দাও, ওনার সাথে একটু পরিচয় হই। ঠিক আছে, ডাক দিব, সমস্যা নেই, কিন্তু তোমাকে এত নার্ভাস লাগতেছে কেন? তুমি এরকম করে কেন কথা বলছো? আরে না, সারাদিন অফিসের এত চাপ, মাথায় অনেক প্রেশার, এই জন্য একটু টেনশন লাগতেছে। ডাকো না। ঠিক আছে, ডাকছি। আবুল চাচা, আবুল চাচা। মামনি, আমার আপনি ডাকছেন? কি ব্যাপার শান্ত, তুমি আবুল চাচার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আবুল চাচাকে চেনো? না না, আমি আবুল চাচাকে কিভাবে চিনবো? হঠাৎ করে দেখলাম এই জন্য আর কি এভাবে তাকাইছি। আচ্ছা বাদ দাও, আবুল চাচার সাথে ডাকছো, কি বলবো বলো। আবুল চাচা, আপনিও তো আমার হাজবেন্ডের দিকে এভাবে তাকিয়ে আছেন, আপনি কি আমার হাজবেন্ডকে চিনেন? না না মামনি, এই সাহেবরে আমি কি করে চিনব? সাহেবও যেমন আমার চেনে না, আমিও ওনারে চিনি না। তো কেমন জানি মনে হইতেছে ওনারে কোথাও আমি দেখছি। এরকমই হয়। তাছাড়া বয়স হয়েছে তো, এখন অনেক পর মানুষেও কখনো কখনো আপন মনে হয়, আপন মানুষেও পর মনে হয়। আমার কি জন্য ডাকছেন এই কথা কন? তেমন কিছু না, আপনি যে খাবার রেডি করেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। ও দেখছো, আমার না সবকিছু মনে থাকে না। তোমার তো বলতে ভুলে গেছি, আজকে 8টার সময় অফিসে একটা ইমার্জেন্সি মিটিং আছে। ওই বিদেশ থেকে নাকি কিছু বায়ার আসবে। শোনো না, আমি এখন খাবো না, আমাকে আমার অফিসে ব্যাক করতে হবে। তুমি থাকো, হ্যাঁ? আরে এই, তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, এই বাড়িতে তুমি কেন ঢুকছো? কেন ঢুকছো এই বাড়িতে? আমি আমি এই বাড়িতে 2 দিন ধরে ঢুকি নাই। তুই জানোস না, আমি চৌধুরী গ্রুপে কাম করি। এক পুরানো খামারে 20টা বছর ধরে কাম করতেছি। ওখানে আমার যে পায়ে দুর্ঘটনা হয়ে পঙ্গু হয়েছি, তা ওই মানুষগুলো আমার বাড়ি করে দেয় নাই। শেষে 2 দিনের জন্য এই বাড়িতে আমার কাম করার জন্য আনছি। চুপ, একটা কথা কইবে না। আমি তোমার এই সমস্ত কোনো নাটকের কথা শুনতে চাই না। কালকে সকালবেলা সূর্য ওঠার আগে এই বাড়ি থেকে তুমি চলে যাবা। আর যদি না চাও, আমি এমন একটা নাটক সাজামু, ওনারা তোমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর সাথে এমন একটা কাজ করবো, তোমার পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। না না না, তুই এই কথা কইস না বাজার। দেখ, আমি তো পঙ্গু মানুষ, এরা পঙ্গু জানে আমার বাড়ি করে দেয় নাই। আমি যদি এখানে কাম না করি তাহলে আমি খাবো কি? এই, তুমি খালি তোমার খাওয়ার চিন্তা করতেছো না, আর 3 বেলা ডাল ভাত খাবার সেই চিন্তা করতেছো। আর আমি যে কত বড় একটা প্ল্যান নিয়ে এই বাড়িতে ঢুকছি। আমি এই বাড়ির মালিক হবো, তাদের ইন্ডাস্ট্রিজের মালিক হবো, সবকিছু হবো। আমি সব প্ল্যান নিয়ে মাথায় শিট, আমার সব প্ল্যানগুলো তুমি মাটি করে দিতেছো। আরে আমি তাদেরকে বলছি আমার বাবা মা দুজন আমেরিকা থাকে, আর তারা যদি কোনো কারণে জানতে পারে যে তোমার মতো একটা চাকর এই বাড়িতে থাকে যে কিনা আমার বাবা, আমার অবস্থা কি হবে তুমি বুঝো? হ্যাঁ, একটা সেকেন্ডের মধ্যে এই বাড়ি থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সেজন্য আমি তোমার কইতাছি, আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। তুমি সুন্দরমতি বাড়ি থেকে চলে যাবা, আর যদি না যাও তাহলে তো বলছি। আমি তোর কথা দিতেছি, আমি যে তোর বাবা এই পরিচয়টা থাকবো আমি দিব না। তারা কোনোদিন জানতে পারবো না যে তোর মা বাবা আমেরিকাতে না, তোর বাবা এই বাড়ির চাকর। কোনোদিনও তোরা জানবো না। তারপরেও তুই তুই আমার এই বাড়ি থেকে বাড়ি করিস না বাবা। এই বয়সে ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় থাকবো না। তোর মা তোরে 10 মাস 10 দিন রাখছে, জন্ম দিছে, তোরে মানুষ করছে, কিন্তু শেষ অবধি সে মারা গেছে। সে মায়ের নিয়েও একটা মিথ্যা বললি, সে মায়ের নিয়েও একটা মিথ্যা কথা কইলি,
যে তোর মা আমেরিকা থাকে, তোর বাবা আমেরিকা থাকে। আচ্ছা ঠিক আছে, তোর মতো সন্তান দিয়ে অবশ্য এসব মানায় বাজান। আমি বাবা হয়ে তোর কাছে হাত জোর করতেছি, আমি তোর পায়ে ধরতেছি বাজান। তুই আমার এই বাড়ি থেকে বাইর করিস না। এই বয়সে এই পঙ্গু মানুষটার কোনো গতি থাকবো না। আমি আমি কোনোদিন তোর পরিচয় তো দিবই না। আমি আমি তোর সামনে অসম না। আমি তোর কথা দিতেছি, আমার তুই বাড়ি থেকে বাইর করিস না বাবা। আমি তোর বাপ হয়ে তোর পা দইরা অনুরোধ করতেছি, আমার এখানে থাকতে দে। দেখো, একদম নাটক করার চেষ্টা করবো না। আর যদি নাটক করো না, তুমি যে আমার জন্ম দিয়েছো সেই কথাটা কিন্তু আমি ভুলে যাবো। আমি যে কি করবো আমি কিন্তু নিজেও জানি না। পা ছাড়ে তো কইতাছি, পা ছাইরা যদি লজ্জা শরম বলতে কিছু তোমার থাকে, এই বাড়ি থেকে চলে যাও, এই বাড়ি থেকে চলে যাও। আবুল মিয়া, তুমি কার পা জড়িয়ে এখানে দাঁড়িয়ে আছো? কে এটা? তোমার ছেলে, তোমার সন্তান এটা? ছি, আমার তো ভাবতেও অবাক লাগছে যে তোমার সন্তান এরকম একটা কুলাঙ্গার হইতে পারে, যে ছেলে কিনা তার মৃত মাকে জীবিত বানিয়ে বিদেশের বাড়িতে পাঠিয়েছে, যার বাবা কিনা আমার বাড়িতে চাকরের কাজ করে, তাকে পাঠিয়েছে আমেরিকাতে। আমাদের কাছে এই ধরনের মিথ্যা কথা বলতে তোমার একটুও বুক কাঁপলো না? সোনিয়া, দেখ তুই কাকে ভালোবেসে বিয়ে করেছিস। আরে ও তো তোকে না, ও আমাদের সয় সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছুর আত্মসাৎ করতে চায়। আর এই কারণেই ও এত ভালো সেজে এই বাড়িতে আছে। এখন তো তুই নিজে চোখেই দেখলি, এবার বল তুই কি করবি? ছি, এখন তো আমার নিজের উপর লজ্জা হচ্ছে। তোমার মতো অমানুষকে আমি ভালোবেসেছি, ভালোবেসে তোমাকে আমি বিয়ে করেছি। আমি আমার মায়ের কথা শুনিনি, আর তুমি কিনা আমাকে এইভাবে ঠকালে। ভাবি সাহেবা, আমি 20টা বছর যাবৎ আপনার কাছে আছি, আপনার করে নুন খাইছি, আপনার কাছে আমি এমনিতেই চিরঋণী। আমার সন্তান এটা জানতো না আপনার লোকে যে অন্যায় করছে এটা মাফ করার মতো না। এই মহা অন্যায়ের শাস্তি পাওয়ার যোগ্য। তারপরেও আমি তোর বাবা, আমি কি করবো কল? বাবা মার কাছে তার সন্তানের সমস্ত ভুল অন্যায় সব কিছু মাথা হইতে মাইনা নিতে হয়, তাই আমি অনেক কিছু করতে পারতেছি না। আপনার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার না থাকলেও আমি আমার সন্তানের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনারা ভালো মানুষ, আমার এই সন্তান নেই, আপনারা ক্ষমা করে দেন। তোমার সন্তান যদি শুধুমাত্র আমাদের সাথে অন্যায় অপরাধ করত, তাহলে আমি ভেবে দেখতাম তাকে ক্ষমা করা যায় কিনা। কিন্তু তোমার মতন একটা ভালো মানুষ তার সাথে যে এত বড় অন্যায় অপরাধ করতে পারে, সে ছেলে আরো অনেক কিছুই করতে পারে। আমি ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। সোনিয়া, সে তো তোর স্বামী, এখন তুই বুঝে দেখ তুই ওর সাথে সংসার করবি কিনা। অসম্ভব মা, ওর মতো একটা বিশ্বাসঘাতকের সাথে সংসার করা তো দূরে থাক, ওর মুখও আমি কোনোদিন দেখতে চাই না। আমি তার সাথে সংসার করতে পারবো না, যে কিনা নিজের স্বার্থের কারণে নিজের বাবা মাকে অস্বীকার করতে পারে। সে আমাকে কি ভালো রাখবে, তার সাথে আমি কিভাবে ভালো থাকবো? আবুল মিয়া, শুনলে তো আমার মেয়ে কি বলল? তোমার ছেলে আমার এই বাড়িতে থাকতে পারবে না, আর তুমি তুমি মন চাইলে আমার বাড়িতে আজীবন থাকতে পারো, আর যদি মন চাই তুমি তোমার ছেলের সাথে চলে যেতে পারো। যা চইলা যা। যারা আমার এই অসহায় জীবনটার আজীবনের জন্য দায়িত্ব নিছে, আমি বরং তাগো কাছেই থাইকা যাই।